আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্পেশাল বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এটা যে পরীক্ষা তোমরা পরীক্ষার কথা আমরা বলেছিলাম সেই পরীক্ষা তোমরা দিয়েছো। এই পরীক্ষায় কি গিফট দেবো আজকে তো তোমাদেরকে বলা হয়েছে, আবার একটু দেখাই। এই যে এই গিফটগুলো আমরা পাবা, সাথে আমাদের স্কুল অফ এক্সিলেন্সের কলম, প্রায় 3টা অ্যাডমিশনের বই, আমাদের স্টাডি প্ল্যানার, আর হচ্ছে সাথে একটা কলম। পরীক্ষা নিশ্চয়ই দিয়েছো, গিফট কারা পাবা আমরা যোগাযোগ করব। তো তার আগে আজকের ক্লাস আমরা যে টপিক নির্ধারণ করেছি কেন সেটা গতকালের একটা ভিডিওতে দেখেছি, বলেছি। আশা করছি সেই ভিডিওটা তোমরা দেখেছো। আরো একবার বলি, 2025-26 সেশনে সব থেকে বেশি প্রশ্ন এসেছে যে টপিকগুলো থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে সমাস, আমরা অ্যাডমিশনের কোন ক্যাটাগরি কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হয়েছে, কিভাবে পড়তে হবে সে সম্পর্কে জানবো। তার মানে আজকের ক্লাসে আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান করব, সাথে সমাসে প্রশ্ন অ্যাডমিশনে কোন অ্যাঙ্গেল থেকে হয়, কিভাবে প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে জানবো। তো আশা করছি তোমরা খাতা কলম নিয়ে বসছো। আর সবার কি অবস্থা একটু আমি দেখতে চাই। কিভাবে প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে জানবো। তো আমি এখনো পর্যন্ত সবটক ক্লিয়ার আছে, আমার এন্ড থেকে সব ঠিক আছে। ওকে, ফাইন, শুরু করি। তাহলে আমরা প্রথম প্রশ্ন সমাসের, সেটা একটু দেখি। প্রায় 26টা প্রশ্ন এসেছে এবছর সমাস থেকে, এই টপিক থেকে। বহুব্রী সমাসের দৃষ্টান্ত, এর মধ্যে কোনটা বহুব্রী সমাস? বহুব্রী সমাসের যতগুলো প্রকারভেদ পড়ি তার মধ্যে একটা ব্যতিক্রম আছে, যদিও আমরা এটা কম পড়েছি হয়তো, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রী। এই নিপাতনে সিদ্ধ বহুব্রী থেকে এটা এসেছে। বহুব্রী মানে আমরা জানি যে বহুব্রী সমাসে কোন পদ প্রধান? বহুব্রী সমাসের তৃতীয় পদ প্রধান। তৃতীয় পদ প্রধান মানে কি? মানে হচ্ছে সমস্ত পদ, মানে আমরা শব্দ যেটা পাবো ব্যাস বাক্য করলে, ব্যাস বাক্যের অন্তর্গত যতগুলো পদ আছে সমসমান পদ, এর কোনোটার অর্থ না বুঝায় তৃতীয় কোনো পদ বোঝাবে। মূলত সমাসের প্রক্রিয়ায় যে শব্দটা গঠিত হয় সে শব্দ তো আমরা জানি যে 2টা করে পদ থাকে। এরকম জীবিত, জীবন, মৃত, জীবন আর মৃত আছে, মরণ, জলে স্থলে, রাস্তা। নর্মালি সমাসের প্রক্রিয়ায় গঠিত যে শব্দ, সেই শব্দে আমরা 2টা পদ বা 2টা শব্দ পাই। ওই 2টা পদের কোনোটার অর্থ বোঝাবে না তৃতীয় কোনো পদ বা তৃতীয় কোনো অর্থ দিবে, সেই সমাসের নাম আমরা জানি বহুব্রী সমাস। বহুব্রী সমাসের একটা প্রকারভেদ আছে নিপাতনে সিদ্ধ। তার মানে এটা নিয়ম মানবে না, নিয়ম অনুযায়ী হবে না, কথা শুনবে না, ব্যাকরণের কোনো মিল নেই। তার মধ্যে আছে কি, পণ্ডিত হয়েও যে মূর্খ তাকে বলা হয় পণ্ডিত মূর্খ। পণ্ডিত হয়েও মূর্খ তাকে বলা হয় পণ্ডিত মূর্খ। এটা নিপাতনে সিদ্ধ সমাস। 2 দিকে অপযার দ্বীপ, এটা নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস। অন্তর্গত অপযার তাকে বলা হয় অন্তরীপ। অন্তরীপ, এটা নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস। জীবিত থেকেও যে মৃত তাকে বলা হয় জীবন মৃত, এটা নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস। জীবিত থেকেও মৃত, পণ্ডিত হয়েও মূর্খ, পণ্ডিত মূর্খ, 2 দিকে অপযার দ্বীপ, অন্তর্গত অপযার অন্তরীপ, নরাকারের পশু নরপশু, এটাও নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস। আমি নর্মালি ক্লাসে যখন বহুব্রী সমাস বোঝায় তখন এই 5টা শব্দ মুখস্থ করায়, স্টুডেন্টদেরকে মুখস্থ করিয়েছি। তোমরা যারা সেকেন্ড টাইমার আমার ক্লাসের আগে করেছো, সমাস পড়ানোর সময় বহুব্রী সমাসে আমি এটা মুখস্থ করাইছি ক্লাসেই, যে নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস থেকে প্রশ্ন হবে, এবং হয়েছে। এটা তো এই বছরের পরীক্ষার প্রশ্ন। তাহলে জীবিত থেকেও মৃত, এটা নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাসের প্রশ্ন। এখন বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখি। মরণ, তার মানে মরণ পর্যন্ত, এটা অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। জলে স্থলে, জলে ও স্থলে, এটা দ্বন্দ্ব সমাস। এবং জলে এই বিভক্তি, সমস্ত পদে যে বিভক্তি থেকে গেছে, তাই এই সমাসের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে চৌরাস্তা, আমরা জানি 4 রাস্তার সমাহার। এখানে রাস্তায় বোঝাইছে, সংখ্যা বোঝাইছে, এটা দ্বিগু সমাস। দ্বিগু সমাস।
তার মানে আমরা একটা সমাস কিভাবে হয়েছে, বাকিগুলা হইলো না কেন, কেমনে হইলো, কি হইলে ভালো হইতো, সে সম্পর্কে আমরা জানলাম। ওকে ফাইন, তাফিম যুক্ত হয়েছে। তাফিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিউপিতে ভর্তি না হইয়া তুমি যে রাজশাহীতেই ভর্তি হইলা, ওই এলাকায় থাকলা, এটা একটা ধাঁধার ভিতরে মনে হয়। উপশহর শব্দটি কোন সমাস? আমরা জানি যে সমস্ত পদের পূর্বে অব্যয় থাকবে, সমস্ত পদের পূর্বে অব্যয় থাকবে এবং ওই অব্যয়টার অর্থ প্রধান। এর মানে ওই শব্দের অর্থে ওই অব্যয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ওই শব্দের অর্থের পরিবর্তনে ওই অব্যয়টাই মূল ভূমিকা পালন করবে। এরকম হইলে সেটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। একটা কমন উদাহরণ আমরা বলি আকণ্ঠ ভক্ষণ করেছি, আকণ্ঠ ভক্ষণ করেছি। এখন শুধু কণ্ঠ মানে হচ্ছে গলা, কিন্তু আকণ্ঠ মানে কি কণ্ঠ পর্যন্ত। তার মানে আকণ্ঠ শব্দের যে অর্থ, আকণ্ঠ শব্দের যে অর্থ, কণ্ঠ শব্দের অর্থ এক না। তার মানে আকণ্ঠ শব্দের অর্থ পরিবর্তনে ভূমিকা রেখেছে কে? ভূমিকা রেখেছে এই আ। শুধু আয়ের কি কোনো অর্থ আছে? উত্তর হইতেছে না, শুধু আয়ের কোনো অর্থ নেই। তার মানে আ একটা অব্যয়। এরকম সমস্ত পদের পূর্বে অব্যয় থাকবে এবং এই অব্যয়টার অর্থ প্রধান, মানে অব্যয়টা শক্তিশালী ভূমিকা পালন করবে শব্দের অর্থ পরিবর্তনে। এরকম হইলে তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। শুধু শহর মানে আমরা বুঝি উপশহর, শহরের সাদৃশ্য। উপকূল যদি আমরা লিখি উপকূল, উপকূল তার মানে কি কুলের সমীপে বা নিকটে। তার মানে শুধু কুল মানে তীর এবং উপকূল এক জিনিস না। অর্থের পার্থক্য কে করেছে? এই উপশব্দটা। এখানে কে করেছে? উপ। এখানে কে করেছে? আ। এই আ উপ এগুলোর কোনো অর্থ নেই। যে শব্দের নিজের কোনো অর্থ নেই তাকে বলা হয় অব্যয়। যে সমাসে অব্যয়ের ভাব বেশি তার নাম অব্যয়ীভাব সমাস। তাহলে উপশহর, উপকূল, উপকণ্ঠ এরকম সবগুলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। তোমরা বুঝতেছো তো? একটু লিখো। হ্যাঁ ফাইন, ইসমাইল হোসেন আকন্দ যোগ করেছে, যুক্ত হয়েছে। ফাইন, ওকে ফাইন। তাহলে তোমরা বুঝতেছো কিনা? আর যারা এই করছো বা এটা জানি, এটার আগে দেখছি, নোট করতেছো কিনা? হ্যাঁ নোট করতেছো তো? অবশ্যই নোট করতে হবে। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা প্রশ্নের সমাধান করেছি। এই দুইটা প্রশ্নের মধ্যে দেখেছি একটা বহুব্রী সমাস থেকে এসেছে, একটা অব্যয়ীভাব সমাস থেকে এসেছে। আমরা 20 থেকে 25টা প্রশ্ন সলভ করার পরে শেষে তোমরা বলবা যে কোন সমাসের প্রশ্ন সব থেকে বেশি এসেছে। আমরা যেটা নিয়ে খুব টেনশন করি, যে উদাহরণগুলো নিয়ে খুব ভাবি, যেগুলা বিভিন্ন বইয়ের বিভিন্ন ব্যাখ্যা হওয়ার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই, আসলে কি সেই প্রশ্নগুলো এসেছে? আসলে আমরা শেষে সিদ্ধান্ত নিতে পারবো। পরের প্রশ্নে যাই। পঙ্কজ কোন সমাসের উদাহরণ? পঙ্কজ এর মানে কি? পঙ্কে জন্মে যা। পঙ্ক মানে হচ্ছে মাটি, নরম কাদা। পঙ্ক মানে হচ্ছে পুকুর বা খাল বিলের নিচে যে নরম কাদা, পানি মিশ্রিত মাটি, কাদা, এটাকে বলা হয় পঙ্কজ। তাহলে কাদায় জন্মে, মাটি, নরম মাটিতে জন্মে যা। পঙ্কে জন্মে যায়। পঙ্কজ মানে কি? পঙ্কজ মানে হচ্ছে পদ্মফুল, পদ্মফুল। তাহলে পঙ্কে জন্মে যা। কুম্ভ করে যে, ধামা ধরে যে, ধামে ধরা। পকেট মারে যে, পকেট মার। সত্য কথা বলে যে, সত্যবাদী। প্রিয় কথা বলে যে, প্রিয়ংবদা। এরকম যতগুলো আছে সবগুলো কি বলা হয়? উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস কি? উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে বিশেষ্য থাকবে, বিশেষ্য থাকবে এবং কৃদন্ত পদ, বিশেষ্য এবং কৃদন্ত পদ। দেখো পঙ্ক মানে কাদা, এটা একটা বিশেষ্য, আর পরে যে জটা আছে, জ থেকে জন্ম, এটা কৃদন্ত পদ। এরকম এই যে বিশেষ্য আছে, এই বিশেষ্যের পূর্বে কি কোনো উপসর্গ আছে? পঙ্কের পূর্বে কোনো উপসর্গ আছে? উত্তর হইতেছে না। তাহলে উপসর্গ বিহীন বিশেষ্যকে বলা হয় উপপদ। তার মানে এখানে পঙ্কটা হচ্ছে উপপদ আর জটা হচ্ছে কৃদন্ত পদ। উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটা তো গেল ব্যাকরণের কথা। সহজ ব্যাখ্যা হইতেছে একটা শব্দ
ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে এক কথায় প্রকাশের মতো। প্রিয় কথা বলে যে, সত্য কথা বলে যে, ধামা ধরে যে। দেখো এখানে আরো একটা বিষয় আছে। দেখো পঙ্ক, আমি যদি বলি ধামা ধরা, ধামা ধরা এর ব্যাস বাক্য হচ্ছে ধামা ধরে যে। দেখো ব্যাস বাক্য যখন করছি তখন ধামা একটা বিশেষ্য পাচ্ছি, আর এখানে ক্রিয়াপদ পাচ্ছি, যে ক্রিয়াপদটা যদি ক্রিয়াপদ হয় তাহলে এর ক্রিয়া প্রকৃতি পাবো। তার মানে কৃদন্ত শব্দ, এটা ধর যুক্ত এ, ধর যুক্ত এ, তার মানে কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দই কৃদন্ত পদ, আর এই পূর্বে বিশেষ্য আছে। তাহলে কৃদন্ত পদ এবং বিশেষ্য পাশাপাশি থেকে যে সমাস হয় তার নাম উপপদ তৎপুরুষ সমাস। আর একটা ব্যাখ্যা বলি, উপপদ, এই বিশেষ্যটাকে বলা হয় উপপদ, আর এই পাশে আছে কৃদন্ত পদ। উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কমন এক কথায় প্রকাশের মতো বাক্য বের হয়। পকেট মারে যে, ধামা ধরে যে, পঙ্কে জন্মে যে, জল দেয় যে, বল দেয় যে, এরকম করে আলাদা করে তৈরি হয়। তাহলে উপপদ তৎপুরুষ সমাস বুঝলাম। তাহলে আমরা বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাসের পরে আর একটা প্রশ্ন পেলাম উপপদ তৎপুরুষ থেকে। পরের প্রশ্ন, গোবর গণেশ, গোবর গণেশ কোন সমাস? গোবরে নির্মিত গণেশ, গোবরে নির্মিত গণেশ। হিন্দুদের দেবতা গণেশ, এই গণেশকে যদি গোবর দিয়ে নির্মাণ করা হয়, নির্মিত করা হয়, তাহলে গণেশের যে মানে ভূমিকা, গণেশের নিজস্ব যে মূর্তি, সেই মূর্তির যে কাজ, তার যে অ্যাক্টিভিটিস, সেটা ব্যাহত হয়, সেটা হয় না। তাহলে গোবর গণেশ, গোবরে নির্মিত গণেশের কাজ নেই, অপদার্থ, ইউজলেস। তাই গোবর গণেশ, গোবরে নির্মিত গণেশ, এটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস। গোবরে নির্মিত গণেশ, গোবর গণেশ, মাঝখানের পদগুলো লোপ পেয়েছে, তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারায় সমাস। গণেশ ওটা বোঝাইছে, পরপদের অর্থ প্রধান আছে, মাঝখানের পদগুলো লোপ পাইছে, এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারায় সমাস। পরের প্রশ্ন যায়, কোন সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায় না? তাহলে কিছু সমাস আছে যেগুলোতে পরপদের অর্থের প্রাধান্য পাই। আমরা 6টা সমাসের কোনগুলোতে পরপদের অর্থ প্রধান, কোনগুলোতে পূর্বপদ বা ভিন্ন পদ, সেগুলো একটু দেখি। সমাসের যে 6টা প্রকার আছে, সমাসের যে 6টা প্রকার আছে, এই 6 প্রকার সমাসের মধ্যে 3টা সমাসে পরপদের অর্থ প্রধান। পরপদের অর্থ প্রধান এরকম সমাস আছে 3টা। কি কি সেটা? পরপদের অর্থ প্রধান এরকম সমাস আছে, 1 তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান, তারপরে দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান, এরপরে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান। তাহলে দ্বিগু, তৎপুরুষ আর কর্মধারায় এই 3টা সমাসে পরপদের অর্থ প্রধান। বাকি আছে কয়টা? 3টা। সেই 3টা সমাসের মধ্যে আমরা জানি যে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রধান? আমরা জানি দ্বন্দ্ব মানেই তো গ্যাঞ্জাম, তার মানে পূর্বপদ পরপদ দুইটারই অর্থ প্রধান। তাহলে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ দুইটারই অর্থ প্রধান। এখন এই পূর্বপদ পরপদ কোনোটার অর্থের প্রধান না, তৃতীয় কোনো পদ প্রধান হয়, তৃতীয় কোনো অর্থ দেয় কোন সমাসে? সেই সমাসের নাম আমরা কি জানি? বহুব্রীহি সমাস। তার মানে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দুইটারই অর্থ বোঝায়, আর বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ দেয়। এই কারণে বলা হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বহুব্রীহি সমাস। তাহলে এই 3টাতে পরপদ প্রধান, দ্বন্দ্বে 2টাই, বহুব্রীতে 2টার একটাও না। তাহলে 5টা সমাস আমরা জানলাম। আর বাকি আছে অব্যয়ীভাব সমাস, বাকি আছে অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান? পরপদের প্রধান, তৃতীয় পদ, পূর্বপদ পরপদ দুইটাই। তাহলে অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান,
পূর্বপদ প্রধান। এর আগে আমরা দেখেছি, কিভাবে দেখেছি, সমস্ত পদের পূর্বে অব্যয় থাকে। এই যে উপকূলের পূর্বে উপ আছে, তাহলে সমস্ত পদের পূর্বে এই যে অব্যয়, অব্যয়টার ভাব বেশি, তার মানে পূর্বপদ প্রধান। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কোন সমাসে কোন পদ প্রধান, এখান থেকে প্রশ্ন আসে। সহজে মনে রাখার জন্য 6টা সমাস, তার মধ্যে 3টা পরপদ প্রধান, এটা আমরা মুখস্থ করব, বাকি 3টা পড়বো না। 6টার মধ্যে 3টাতে পরপদ প্রধান। কি কি? দ্বিগু, কর্মধারায় আর তৎপুরুষ। বাকি আছে 3টা। এই 3টার মধ্যে দ্বন্দ্ব, বহুব্রী, পরস্পর বিপরীত, একটাতে 2টাই, একটাতে 2টার একটাও না, বাকি আছে একটা। পূর্বপদ প্রধান সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। মনে থাকবে তো? আমি তোমরা একটু লেখো, তোমাদের কমেন্ট দেখতে চাই যে কোন সমাসে কোন পদ প্রধান। এইটা আমাদের আর কখনো ভুল হবে না, পারবো? একটু লেখা দেখতে চাই। হ্যাঁ, কোন সমাসে কোন পদ প্রধান, এইটা আর আমাদের ঝামেলা হবে না, মনে থাকবে, পারবো। আইন আদালত কোন সমাস দ্বারা সাধিত? আইন আদালত এর ব্যাস বাক্য কি? আইন ও আদালত। আইন ও আদালত। দেখো সমস্ত পদ হচ্ছে এইটা, মাঝখানে হাইফেন থাকে। নরমালি সমস্ত পদের মাঝখানে হাইফেন থাকে কোন সমাসে? কমন একটা কথা, দ্বন্দ্ব সমাসে থাকে। এখন আমি ব্যাস বাক্য যখন করছি আইন ও আদালত, ব্যাস বাক্যে আইন ও আদালত বোঝাইতেছে, সমস্ত পদেও আইন ও আদালত বোঝাচ্ছে, তার মানে পূর্বপদ পরপদ দুটারই অর্থ বোঝাচ্ছে। এই অর্থ বোঝানো মানেকে বলা হয় প্রাধান্য পাওয়া বা প্রধান হওয়া। তাহলে উভয় পদ প্রধান সেই সমাসের নাম কি? উভয় পদ প্রধান সেই সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। উভয় পদ প্রধান এই সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। অনুতাপ শব্দটি কোন সমাস? অনুতে যে তাপ, অনুতে মানে পশ্চাতে বা পিছনে বা পরে, অনুতে যে তাপ তাকে বলা হয় অনুতাপ। যেরকম আমি ব্রাজিলের সাপোর্টার, অনেক দিন ধরে ব্রাজিলের সাপোর্ট করি, এই বছরও 5 স্টার ওয়ালা জার্সি কিনে ফেলেছি, কিনে দেখি ব্রাজিলের অবস্থা খুব খারাপ এবং অন্য দল এমন ভয়ঙ্কর খেলা খেলতেছে যে ব্রাজিলের অবস্থা যে ভালো না, আমি আওয়াজও করতে পারি না। এখন এই জার্সি কেনার টাকা আমার নষ্ট হয়ে গেছে, আমি মনে মনে অনুতাপ করতেছি, আল্লাহ রে, জার্সি কিনে তো লস করলাম, ধরা খেয়ে গেলাম ব্রাজিলের জার্সি কিনে। এই যে ধরা খেয়ে যাইতেছি একটা কাজ করে পরে, এটাকে বলা হয় আমি অনুতাপ করতেছি। আকাম করে, খারাপ কাজ করে এখন কষ্ট পাচ্ছি, এটাকে অনুতাপ করছি। অনুতে যে তাপ, তাহলে এই যে অনু পশ্চাতে, অনু মানে পশ্চাতে বা পরে বুঝিয়েছে, তাহলে এটা অব্যয় আছে, অব্যয়, এটা একটা অব্যয়। তাহলে অব্যয় পূর্বে থাকলে তার অর্থ যদি প্রধান হয়, তাকে কি বলা হয়? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। নিম্নের কোন শব্দটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? তার মানে আমরা এখনো পর্যন্ত যতগুলো প্রশ্ন সলভ করলাম, সব থেকে বেশি প্রশ্ন পেয়েছি অব্যয়ীভাব সমাস থেকে। কোন শব্দটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? সপ্তাহ, সপ্তাহের সমাহার, সপ্তাহ বা দিনের সমাহার, সেকে বলা হয় দ্বিগু সমাস। যুধিষ্ঠির, যুদ্ধে স্থির যিনি, যুধিষ্ঠির উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। প্রশিক্ষিত, প্রশিক্ষিত, প্রাদি সমাস, এটা প্রাদি সমাস। আর অনুগুণ, অনুতে যে গুণ বা অনু যে গুণ, এটাকে এখানে অনু বলতে সম বোঝায়, একই রকম গুণ। এখানে অনু শব্দটা দ্বারা সম বোঝাইছে। অনুগুণ মানে সমগুণ, একই ধরনের গুণ, এটাকে বলা হয় অনুগুণ। এই যে অনু আছে, পূর্বে অব্যয় আছে, তাহলে এটা অব্যয়ীভাব সমাসের উদাহরণ, সেটা হচ্ছে অনুগুণ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আচ্ছা, মাজহারুল ইসলাম বলতেছে ব্রাজিলের সাপোর্টারদের কটূক্তি করা তীব্র নিন্দা জানাইতেছি। আমিও নিন্দা জানাই রাখলাম, কিন্তু কটূক্তি করে যাব। আপনি প্রকৃতপক্ষে কোন দলের সাপোর্টার? আচ্ছা ফাইন, আমি প্রকৃতপক্ষে আর্জেন্টিনার সাপোর্টার, এটা তো আমি বলছি আমার কথাবার্তায়। আমরা শব্দের সঠিক ব্যাস বাক্য আমরা, তুমি আমি সে, তুমি আমি সে আমরা, এটা নিত্য সমাস। নিত্য সমাসের উদাহরণ নিত্য সমাস, তুমি আমিও সে আমরা, এটা নিত্য সমাস। এটা খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়ই আসে। আমরা কোন সমাস? এরপরের প্রশ্ন, রক্ত জবা কোন সমাসের দৃষ্টান্ত? রক্ত জবা এর ব্যাস বাক্য কি হবে? রক্ত জবা মানে যে জবাটা রক্তের মতো দেখতে, তাহলে আমি ব্যাস বাক্য কি করব? রক্তের ন্যায় জবা।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জবাকে রক্তের সাথে তুলনা করেছে, কম্পেয়ার করেছে, জবাকে রক্তের সাথে তুলনা বা কম্পেয়ার করেছে। তাহলে একটার সাথে আর একটা তুলনা বা এরকম সাদৃশ্য বা তুলনা কোন সমাসে হয়? আমরা জানি কর্মধারয় সমাসের তিনটা ভাগে, উপমান, উপমিত এবং রূপক। এখন এই রক্তজবা ব্যাস বাক্য করা ছাড়া এইটুকু দেখেই আসলে বোঝা সম্ভব যে এইটা উপমান, উপমিত নাকি রূপক, শুধু শব্দ দেখেই বোঝা সম্ভব। কিভাবে? একটার সাথে আর একটা তুলনা করছে, শেষে আছে জবা। এখন বলো জবা এটা বিশেষ্য কিনা? উত্তর হইতেছে বিশেষ্য। তাহলে উপমান, উপমিত নাকি রূপক? যদি শেষে বিশেষ্য থাকে, একটার সাথে আর একটা তুলনা, শেষে বিশেষ্য আছে, শেষের পদটি যদি বিশেষ্য থাকে তাহলে হবে উপমিত কর্মধারায় সমাস। রক্ত জবা, শেষে জবা বিশেষ্য, উপমিত কর্মধারায় সমাস। শেষে বিশেষ্য থাকলেই সেটা উপমিত কর্মধারায় সমাস। আর যদি শেষে বিশেষণ থাকে তাহলে উপমান কর্মধারায় সমাস। আমরা পরের প্রশ্নে যাই। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি সেটার জন্য আমরা একটা ব্যাস বাক্য লিখি। ধরো সমাস আমরা কি দেখছি? আমরা দেখতেছি কি ধামা ধরে যে, তাকে কি বলতেছে? তাকে বলতেছে ধামা ধরা। ধামা ধরা তার মানে আমরা এখানে ঘটনা কি দেখলাম? ঘটনা দেখলাম এখানে তিনটা শব্দ, ধামা ধরে যে, তিনটা শব্দ, অনেকগুলো শব্দ, অনেকগুলো বিষয় আছে, সংক্ষেপ করছে। ধামা ধরা একটা শব্দে পরিণত করছে। এই যে অনেকগুলো শব্দকে এক শব্দে পরিণত করছে, তার মানে এখানে ঘটনা কি ঘটাইছে? সংক্ষেপ হইছে, সংক্ষেপ হইছে। তাহলে এইভাবে করেটাকে সমাস করে। তাহলে সমাস শব্দের অর্থ কি? বিভাজন, সাবলীল, মিলন নাকি সংক্ষেপণ? তাহলে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। অনেকগুলো শব্দ, অনেকগুলো কথা, অনেক বড় একটা বাক্যকে সংক্ষেপ করে সমাস। এই জন্য সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সংক্ষেপণ। চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, তাকে বলা হয় চিকিৎসা শাস্ত্র। তাহলে এটা কর্মধারায় সমাস এবং এই কর্মধারায় সমাসকে বলা হয় মধ্যপদলোপী। মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যেরকম খুবই কমন একটা আসে যে স্মৃতিসৌধ, প্রায় আসবে দেখবা স্মৃতিসৌধ। তো স্মৃতিসৌধের ব্যাস বাক্য কি? স্মৃতিসৌধের ব্যাস বাক্য হচ্ছে স্মৃতি রক্ষার্থে যে সৌধ। স্মৃতি রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্মৃতি রক্ষা করার জন্য যে সৌধ নির্মাণ করা হয়েছে তাকে বলা হয় স্মৃতিসৌধ। তাহলে এখানে স্মৃতি আছে, আবার সৌধ আছে, মাঝখানের পদগুলো লোপ পেয়েছে। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র এটাও কর্মধারায় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখো আমরা বলেছি যে কর্মধারয় সমাসে পরপদ প্রধান। চিকিৎসা শাস্ত্র দ্বারা চিকিৎসা বোঝায় নাকি শাস্ত্র বোঝায়? শাস্ত্র বোঝায়। তাহলে পূর্বপদ অর্থ দেয় না, পরপদের অর্থ দিচ্ছে। তাহলে পরপদের অর্থ প্রধান, এই জন্য বললাম কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান। পরের প্রশ্ন, আমরণ কোন সমাসের উদাহরণ? আমরণ মানে কি? আমি আমরণ তোমার জন্য সংগ্রাম করে যাব, আমি আমরণ তোমার পাওয়ার যুদ্ধ করে যাব। তার মানে কি? আমার মরণ আসা পর্যন্ত, মরণ না আসা পর্যন্ত মানে মরণের আগ পর্যন্ত আমি তোমাকে পাওয়ার যুদ্ধ করে যাব। তাহলে শুধু মরণ মানে মৃত্যু, কিন্তু আমরণ মানে কি? মরণ পর্যন্ত। তার মানে এখানে এর নিজের কোনো অর্থ নেই, মানে হচ্ছে অব্যয়। আমরণ শব্দের অর্থে মরণ অর্থ দিয়েছে নাকি শব্দটাই এটাই আমরণ শব্দের অর্থের পরিবর্তনে ভূমিকা রেখেছে? উত্তর হইতেছে আমরণ শব্দের অর্থের পরিবর্তনে ভূমিকা রেখেছে এই অব্যয়টি। যদি অব্যয়ের ভাব বেশি থাকে সেই সমাসের নাম কি? সেই সমাসের নাম হচ্ছে অব্যয়ী ভাব সমাস। তাহলে আকণ্ঠ, আমরণ এই সবগুলো অব্যয়ী ভাব সমাসের উদাহরণ। তাহলে এখনো পর্যন্ত কোন সমাস ফার্স্ট বলো? এই পর্যন্ত যতগুলো প্রশ্ন সলভ করলাম কোন সমাস ফার্স্ট? কোন সমাসের প্রশ্ন সব থেকে বেশি আসছে? কোন সমাস? ওই যে ভেজাল যত প্রশ্ন আছে, এইটা নাকি এইটা, এই স্যার এই ব্যাখ্যা করে, ওই স্যারের বইয়ে এই ব্যাখ্যা, এটা নিয়ে টেনশন করো, বলো ওই টাইপের কোনো প্রশ্ন আসছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কি আমরা ওই টাইপের কোনো প্রশ্ন দেখেছি?
এখনো পর্যন্ত কিন্তু আমরা ওই টাইপের কোনো প্রশ্ন দেখি নাই। পরের প্রশ্ন যায়, কোনটি অলুক তৎপুরুষ সমাস? তাহলে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। আর একটা জানি, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান হবে আর পূর্ব পদ থেকে বিভক্তি লোপ পাবে। তার মানে সমস্ত পদের পরপদটা যে অর্থ দিবে সমস্ত পদে গিয়ে আমরা সে অর্থ পাবো, এবং পূর্ব পদের শেষে কিছু আবর্জনা সমস্ত পদে গিয়ে, মানে যে শব্দটা গঠিত হবে সে জায়গা থেকে লোপ পাবে, সেটাকে আমরা জানি তৎপুরুষ সমাস। যেরকম রাত কানা, আমরা বলি রাতে কানা, মানে রাতে দেখে না, রাতে কানা, তাকে বলি কি? রাত কানা বলি, রাত কানা বলি। আমরা দেখো রাত কানা বোঝায়, রাত কানা যখন বলে কোনো মানুষকে, আসলে তাকে কি আমরা রাত বলি নাকি তাকে আমরা কানা বোঝাই? আমরা তাকে কানা বোঝাই। তার মানে রাত কানা শব্দের অর্থে পূর্বপদ অর্থ দিয়েছে নাকি পরপদ অর্থ দিয়েছে? উত্তর হইতেছে পরপদ অর্থ দিয়েছে। আচ্ছা, এর ফলে পূর্বপদের মূল শব্দ কি? পূর্বপদের মূল শব্দ রাত, শেষে এ বিভক্তি ছিল, ওই বিভক্তিটা কি এখানে আছে? উত্তর হইতেছে না। তার মানে পূর্বপদের বিভক্তি লোপ পায়, পরপদ যে অর্থ দেয় শব্দটির অর্থ আসলে তাই, এটা হইলে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। কিন্তু এখানে ঘটনা ঘটছে, এখানে যে প্রশ্ন সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এখন অলুক সমাস কি? অলুক সমাস কি? যে সমাসের সমস্ত পদে, মানে সমস্ত পদে গিয়ে পূর্বপদ এবং পরপদের মধ্যে আমরা জানি পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে, কিন্তু ওই বিভক্তিটা থেকে যাবে। যদি বিভক্তি থেকে যায় সেই সমাসের নাম অলুক সমাস। দ্বন্দ্ব হইলে অলুক দ্বন্দ্ব, বহুব্রী হইলে অলুক বহুব্রী, তৎপুরুষ হইলে অলুক তৎপুরুষ। আমাদের এই প্রশ্নের বিষয় হচ্ছে অলুক তৎপুরুষ কেমনে হইলো। দেখো, নাতি দীর্ঘ, এখানে পূর্বপদের বিভক্তি নাই, জাদু করে নাই, গাছ পাকাতে নাই। এই শেষের শব্দটা দেখো, ঘানি তেল, ঘানির তেল, এটা হচ্ছে সমস্ত পদ। এর ব্যাস বাক্য আমরা যদি আগে করি, তাহলে ব্যাস বাক্য হচ্ছে ঘানির তেল। তাহলে ব্যাস বাক্য হচ্ছে ঘানির তেল, সমস্ত পদ হচ্ছে ঘানির তেল। এখন দেখো, এই যে র বিভক্তি পূর্ব পদে ছিল, ওই বিভক্তিটা এখানে থেকে গেছে কিনা? উত্তর হইতেছে হ্যাঁ, বিভক্তি থেকে গেছে। যে সমাসে সমস্ত পদে বিভক্তি থেকে যায়, নর্মালি পূর্বপদ থেকে এই বিভক্তি উঠে যাওয়ার কথা, কিন্তু বিভক্তি থেকে গেছে। আর ঘানির তেল বললে ঘানি বুঝি নাকি তেল বুঝি? তেলই বুঝি। তাহলে পরপদের অর্থ প্রধান হয়েছে, পরপদের অর্থ প্রধান হয় তৎপুরুষ সমাসে, বিভক্তি থেকে গেছে, তাই এর নাম হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তাহলে অলুক তৎপুরুষ সমাস বুঝছি কিনা? বিভক্তি থেকে যাওয়া সমাসের নাম অলুক সমাস। পরপদের অর্থ প্রধান হইলে অলুক তৎপুরুষ, উভয় প্রধান হইলে অলুক দ্বন্দ্ব, পূর্বপদ পরপদ কোনোটা প্রধান না হইলে বিভক্তি থেকে গেলে তার নাম অলুক বহুব্রী সমাস। একজন বলতেছে যে ভাইজান পুরস্কার কিভাবে জিতবো? দেখো, তোমরা পরীক্ষা দিয়েছো, ওইখানে তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের ডিটেলস, নাম আমরা পেয়েছি। আজকের পরীক্ষায় যে তোমাদের রেজাল্ট আমরা প্রকাশ করব, তোমাদের সাথে যোগাযোগ করব, যাদের সাথে যোগাযোগ করব তাদেরকে গিফট পাঠানো হবে। গিফট পাঠানো হবে, রেজাল্ট পাবলিশ করব, টেনশন করো না। যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, ওই যে তৃতীয় পদ প্রধান। তৃতীয় পদ প্রধান কোন সমাসে? তৃতীয় পদ প্রধান আমরা জানি বহুব্রী সমাসে তৃতীয় পদ প্রধান। এই বহুব্রী শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বহুব্রী এর ব্যাস বাক্য কি? বহু ব্রীহি। ব্রীহি মানে কি? ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে বহু ব্রীহি আছে যার, বহু ব্রীহি আছে যার, তাকে বলা হয় বহুব্রীহি। এখন দেখো, আমি ব্যাস বাক্য করলাম, ব্যাস বাক্য করে দেখতেছি কি? বহু মানে হচ্ছে অনেক, বহু মানে অনেক, আর ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে পূর্বপদের অর্থ হচ্ছে অনেক, পরপদের অর্থ হচ্ছে ধান। বহুব্রী মানে কি বোঝায়? বহুব্রী শব্দটার অর্থ হচ্ছে কৃষক। কৃষক মানে বেশ, এটা কি বলা হয়, ধনী কৃষক বলা যায়, যাদের অনেক ফসল ফলাদি হয়, এমন ধরনের কৃষককে বলা হয় বহুব্রীহি। তার মানে বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে কৃষক। ব্যাস বাক্য করলে অনেক ধান আছে যার, পূর্বপদ পরপদ কোনটির অর্থ না দিয়ে তৃতীয় অর্থ দিয়েছে।
এই সমাসের নাম বহুব্রী সমাস। এই জন্য বলা হয় বহুব্রী সমাসে পূর্বপদ পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো পদের অর্থ প্রধান দেয়। তাহলে বহুব্রী সমাসে তৃতীয় পদ বা ভিন্ন কোনো পদ প্রধান হয়। কোন সমাসে পরপদের অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয়? আমরা জানি তিনটা সমাসে পরপদের অর্থ প্রধান হয়, একটু আগে বলেছি তিনটা সমাসে পরপদের অর্থ প্রধান হয়। কি কি সেটা? দ্বিগু, কর্মধারায় আর তৎপুরুষ। ওর মধ্যে কি আছে? বহুব্রী সমাসে তৃতীয় পদ, অবয়ব সমাসে অব্যয়ের ভাব, দ্বন্দ্ব সমাসে উভয় পদ। তাহলে এটা উভয় পদ প্রধান, পূর্বপদ প্রধান, তৃতীয় পদ প্রধান। আর ওই তিনটার মধ্যে এখানে আছে কি? কর্মধারায় সমাস। তাহলে কোন সমাসে পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়? এটা উত্তর হবে কর্মধারায় সমাস। কাগজপত্র কোন সমাস? কাগজপত্রের ব্যাস বাক্য হচ্ছে কাগজ ও পত্র। কাগজ ও পত্র, মাঝখানে ও আছে, কাগজও বোঝাচ্ছে, পত্রও বোঝাচ্ছে। তার মানে কোন কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান প্রধান, মাঝখানে ও আছে অব্যয়। কোন সমাসে? দ্বন্দ্ব সমাস। তাহলে এটা উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমস্ত পদ কোন কোন পদের সমন্বয়ে গঠিত? তার মানে এই যে একটু আগে বললাম কাগজ পত্র, এটা হচ্ছে সমস্ত পদ। ব্যাস বাক্য করলে কি পাচ্ছি? কাগজ ও পত্র। এই কাগজটা হচ্ছে পূর্বপদ আর পত্রটা হচ্ছে পরপদ। দেখো এই কাগজপত্র যে শব্দটা গঠিত হয়েছে, এই কাগজপত্রের মধ্যে কাগজও আছে, পত্রও আছে, পূর্বপদও আছে, পরপদও আছে। তার মানে প্রশ্ন হচ্ছে এখানে সমস্ত পদে কোন কোন পদের সমন্বয়ে গঠিত, মানে সমস্ত পদ কোন কোন পদ দিয়ে গঠিত হয়। এখানে দেখছি সমস্ত পদ কাগজপত্র পূর্বপদ এবং পরপদের সমন্বয়ে গঠিত হয়েছে, তাহলে পূর্বপদ এবং পরপদ হবে। খুবই সহজ প্রশ্ন। তার মানে মূল কথা সমস্ত পদের মধ্যে সমস্ত পদ থাকে, সবগুলো পদ থাকে, পূর্বপদও থাকে, পরপদও থাকে। পরের প্রশ্ন কোনটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয়, তাহলে মাঝখানে এটা লোপ পেয়েছে, তাহলে প্রাণ ভয়। দম্পতি, দম বা জায়া ও পতি, এটা দ্বন্দ্ব সমাস। কানাকানি, কানাকানি, চুলাচুলি, লাঠালাঠি, মারামারি, এগুলো সব বহুব্রী সমাস। এই বহুব্রী সমাসের নাম ব্যতিহার বহুব্রী। তাহলে কানাকানি, চুলাচুলি, মারামারি, লাঠালাঠি, এগুলো কি? ব্যতিহার বহুব্রী সমাস। ব্রাথিয়ার গ্রামান্তর, অন্য গ্রাম, এটা নিত্য সমাস। দম্পতি, এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব, ব্যতিহার বহুব্রী, নিত্য। আর প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয়, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস, একটু উদাহরণ দেখিয়েছি একবার শুরুতে, ক্লাসের শুরুতে। নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাসের 5টা উদাহরণ বলেছি। দুই দিকে অপযার দ্বীপ, অন্তর্গত অপযার অন্তরীপ, নরাকারের পশু নরপশু, পণ্ডিত হয়েও মূর্খ পণ্ডিত মূর্খ। এখানে কি আছে তার? এই যে অন্তরীপ, অন্তর্গত অপযার অন্তরীপ, এটা নিপাত নিষিদ্ধ বহুব্রী সমাসের মধ্যে পড়ে। হাট বাজার দ্বন্দ্ব সমাসের কোন শ্রেণীভুক্ত? হাট ও বাজার। এখন আমাকে বলো, হাট এবং বাজার একই অর্থ দেয়, একই টাইপের অর্থ দেয় এমন দুইটা শব্দ কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, একই রকম অর্থ দেয়। তার মানে এটা সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব মানে হাটের অর্থ এবং বাজারের অর্থ সমান, একই রকম অর্থ দেয়, তাইলে এটা সমার্থক দ্বন্দ্ব সমাস। বজ্রের ন্যায় কণ্ঠ, তাহলে এই যে ন্যায় আছে, ন্যায় বা মত থাকে, অথবা রূপ থাকতে পারে। রূপ, ন্যায়, মত থাকে কোন সমাসে? 3টা সমাস। কি সে 3টি সমাস? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, আর একটা আছে কি? রূপক কর্মধারায়। এখন আমরা বলেছি কি শেষ পদ বিশেষ্য যদি হয়, কণ্ঠ মানে গলা, তাহলে এটা বিশেষ্য। শেষ পদ বিশেষ্য হইলে তার নাম কি? উপমিত কর্মধারায় সমাস। তাহলে এটা উপমিত কর্মধারায় সমাস হবে। প্রাদি সমাস হচ্ছে না, দ্বন্দ্ব না, এটা রূপ ন্যায় মত হলে দ্বন্দ্ব হয় না, নিত্য হয় না, তাহলে উপমিত কর্মধারায় সমাস। এখন দেখো এখানে আমরা বারবার বলি, তোমাদের তো টেনশন হয় যে উপমান, উপমিত, রূপক কিভাবে চিনবো। বেশিরভাগ ক্ষেত্রে উপমান, উপমিত, রূপকের প্রশ্ন হ্যাঁ 3টা অপশনে থাকতে পারে কঠিন হইলে প্রশ্ন, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয়। দেখো ন্যায় দেখে আমার মনে হইতেছে উপমান, উপমিত বা রূপক হবে,
কিন্তু এখানে অপশনগুলোর মধ্যে তো একটাই আছে, তাহলে দেখেই তো বোঝা যাইতেছে যে এটা প্রাদি, নিত্য বা দ্বন্দ্বের মধ্যে পড়ছে না। তাহলে এটা উপমিত কর্মধারয় সমাস। এরকম প্রশ্ন খুবই সহজ। কিছু প্রশ্ন আছে প্রশ্ন কঠিন, কিন্তু অপশন দেখে বোঝা যায় যে প্রশ্ন তো আসলে সহজ, বেশি সহজ। চারুকলা, চারু যে কলা, চারু মানে সুন্দর, তাহলে চারু যে কলা, চারু মানে খুবই সুন্দর, যার সৌন্দর্য অনেক বেশি, তাহলে চারু যে কলা, চারুকলা, এটা হচ্ছে ব্যাস বাক্য, কর্মধারয় সমাসের মধ্যে পড়ে। এটা কর্মধারয়, সন্ধিবদ্ধ না, প্রত্যয় সাধিত শব্দ না, ঋণকৃত শব্দ না, এটা সমাসবদ্ধ শব্দ, সমাসের প্রক্রিয়ায় গঠিত শব্দ, কর্মধারয় সমাস দিয়ে গঠিত শব্দ চারুকলা। তেলে ভাজা কোন সমাসের উদাহরণ? তেলে ভাজা, এটা যদি সমস্ত পদ হয় এর ব্যাস বাক্য কি? তেলে ভাজা। দেখো পূর্বপদ কোনটা? পূর্বপদ হচ্ছে তেলে, মূল শব্দ তেল, বিভক্তি এ আছে, সমস্ত পদে গিয়ে ওই বিভক্তিটা আমরা দেখছি থেকে গেছে। বিভক্তি থেকে যাওয়ার সমাসের নাম কি? অলুক। অলুক, এখানে অলুক আছে কোথায়? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এই যে অলুক। যেহেতু তেলে ভাজা দ্বারা আমরা তেল বুঝাই না, ভাজা বুঝাই, তাহলে পরপদের অর্থ প্রধান, পূর্বপদের বিভক্তি থেকে গেছে, তাহলে নাম কি হবে? অলুক তৎপুরুষ সমাস। অলুক দ্বন্দ্ব হইতেছে না, অলুক বহুব্রী হচ্ছে না, অপশনেও নাই, তাহলে অলুক তৎপুরুষ সমাস। আয়কর কোন সমাস? দ্বন্দ্ব না, আয় ও কর হয় না, পূর্বে কোনো অব্যয় নাই, এটা উপপদ তৎপুরুষ হচ্ছে না, কর্মধারয় সমাস। আয়ের উপর ধার্য কর, আয়ের উপর ধার্য যে কর তাকে বলা হয় আয়কর। আয়ের উপরে তো কর ধার্য করে, সেটাকে বলা হয় আয়কর। তাহলে এটা কর্মধারয় সমাস, এবং এই কর্মধারয়কে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয়। আয়ের উপর ধার্য যে কর তাকে বলা হয় আয়কর, এটা মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এই ছিল 2025-26 সেশনে সমাস থেকে যে প্রশ্নগুলো এসেছে, ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আমরা দেখলাম যে সমাসের প্রশ্ন যতগুলো আমরা সলভ করেছি এর বেশিরভাগ প্রশ্ন ছিল অবৈভব সমাস থেকে, এছাড়া কর্মধারয় সমাস থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তোমাদের জন্য সুখবর হচ্ছে, তোমরা সমাস নিয়ে টেনশন করো যে জায়গায়, সমাস নিয়ে তোমরা ঝামেলায় পড়ো যে জায়গায়, সে জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় নাই, প্রশ্ন হয় নাই। তার মানে সমাসের প্রশ্ন সহজ হয়। এক, দুই নম্বর কথা হচ্ছে যে প্রশ্নগুলো সলভ করলাম এটা যারা পরীক্ষা দিয়েছিল এবছর তারা বুঝতে পারবে যে এটা তো বিগত বছরের বিভিন্ন জায়গায় আসা প্রশ্নের সংখ্যা বেশি, রিপিট প্রশ্ন বিভিন্ন জায়গায় এসেছে। তাহলে সমাসের প্রশ্ন খুব কঠিন হয় না। সমাসের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে নতুন বানায় না, সমাসের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে গদবাদা বিগত বছরের প্রশ্ন থেকেই হয়। তাহলে তোমাদের আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করলাম কোন কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হয়, কিভাবে পড়তে হবে। শেষে একটা সুসংবাদ দিলাম যে সমাসের প্রশ্ন খুব কঠিন হবে না, বিগত বছরের প্রশ্ন থেকেই বেশিরভাগ ক্ষেত্রে সমাসের প্রশ্ন পাওয়া যাবে। ঠিক এইভাবে আগামীকাল আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আগামীকাল ক্লাসের আগে, ঠিক ক্লাসের আগে পরীক্ষা হবে, ক্লাস হবে ঠিক 9টায়, ক্লাসের ঠিক আগে পরীক্ষা হবে। আজকের পরীক্ষা একটু 9টায় হয়েছে, ক্লাস 9:30 হয়েছে, কারণ হচ্ছে আমরা ওয়েবসাইটে নিতে চেয়েছিলাম, একটা ঝামেলা তৈরি হইলো, এই জন্য ওয়েবসাইটের পরীক্ষা পরে গুগল ফর্মে নিয়ে গেছি, এই কারণে পরীক্ষাটা শুরু হয়েছে 9টায়, ক্লাস শুরু হয়েছে 9:30টায়। আগামীকাল 9টায় ক্লাস থাকবে, 8:30টায় বা 8টার পরে পরীক্ষা হবে। 8টা থেকে 9টার মধ্যে পরীক্ষা, আর ঠিক 9টায় ক্লাস। প্রত্যেক পরীক্ষায় কিন্তু পুরস্কার আছে। কি পুরস্কার সেটা তো বললাম। আগামীকাল ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।